আচ্ছা, একটা মাত্র প্রস্তাবনা কি সত্যি সত্যি একটা পুরো জাতির ভাগ্য বদলে দিতে পারে? আজকে আমরা ঠিক এই প্রশ্নটা মাথায় রেখেই দফা ৩২ নামের একটা বেশ সাহসী পরিকল্পনা নিয়ে কথা বলবো। এটা এমন এক নীলনকশা যার শুরুটাই হয় একটা শক্তিশালী ঐতিহাসিক সতর্কবার্তা দিয়ে। দেখুন, ইতিহাস কিন্তু আমাদের বারবার একটা কথাই শিখিয়েছে। যখনই কোনো সভ্যতার নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে, তখনই তার পতন হয়েছে। এই সতর্কবার্তাটা কিন্তু শুধু কথার কথা না, এটাই আজকের আলোচনার মূল সুর। এটা কোনো তত্ত্বের বিষয় নয়, এটা একটা জাতির অস্তিত্বের প্রশ্ন। তো প্রশ্ন হলো, এই প্রস্তাবনাটা আসলে এলো কোথা থেকে? ঠিক কোন গভীর সংকট সমাধানের জন্য এরকম একটা আমূল পরিবর্তনের কথা বলা হচ্ছে? চলুন, প্রথম অংশে আমরা সেই মূল কারণগুলোই খুঁজে বের করি। ইতিহাসের ওই সতর্ক বার্তার আলোকেই কিন্তু আমাদের বর্তমানকে দেখতে হবে। যেমন ধরুন, দারিদ্র্য, সিস্টেমের মধ্যে গেড়ে বসা দুর্নীতি আর সামাজিক অবিচার, এই সমস্যাগুলো কিন্তু আর সাধারণ কোনো বাধা নয়। এগুলো এখন আমাদের সমাজের সম্ভাবনাকে ভেতর থেকে একেবারে ক্ষয় করে দিচ্ছে। আর এই গভীর ক্ষত সারাতেই একটা মৌলিক পরিবর্তনের প্রয়োজন। আর এই সব সমস্যার গোড়ায় যে সমাধানটাকে রাখা হয়েছে, সেটা হলো নৈতিক শিক্ষা। এখন নৈতিক শিক্ষা মানে কিন্তু শুধু কোনটা ভালো আর কোনটা মন্দ সেই জ্ঞান দেওয়া নয়, বরং এটা একটা কম্পাসের মতো কাজ করে, যা একজন মানুষকে সততা, সম্মান, সহমর্মিতার মতো গুণগুলো অর্জনে সাহায্য করে, সঠিক পথে চালিত করে। কিন্তু একটা কার্যকর নৈতিক শিক্ষা বলতে আসলে কি বোঝায়? এর ভিত্তিগুলোই বা কী? চলুন, পরের অংশে আমরা এই আইডিয়াটাকে আরেকটি ভেঙে দেখি, এর স্তরগুলো এক এক করে বুঝি। পুরো প্রক্রিয়াটাকে না ৪টা ধাপে ভাবা যেতে পারে। প্রথম ধাপ হল সচেতনতা, মানে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বোঝার ক্ষমতা তৈরি হওয়া। এরপর আসে মূল্যবোধ গঠন, যেখানে সততা বা শ্রদ্ধার মতো গুণগুলো নিজের ভেতরে ধারণ করা হয়। তৃতীয় ধাপে সেই মূল্যবোধগুলোই কিন্তু কাজে পরিণত হয়, যেটাকে বলা হচ্ছে নৈতিক আচরণ। আর সবশেষে আসে সামাজিক দায়িত্ব, মানে নিজের কাজে প্রভাবটা সমাজের উপর কেমন পড়ছে সেটা বোঝা। প্রত্যেকটা ধাপেই কিন্তু পরের ধাপের জন্য একটা ভিত্তি তৈরি করে দেয়। তো বাস্তবে এর ফলাফলটা কি হতে পারে? দেখুন, এই শিক্ষাটা শুধু একজন ব্যক্তির চরিত্রকেই দৃঢ় করে না, এটা পুরো সমাজের শান্তি আর ঐক্যের একটা পরিবেশ তৈরি করে। এর মাধ্যমে এমন একটা প্রজন্ম গড়ে ওঠে যারা শুধু দায়িত্বশীলই নয়, বরং যে কোনো কঠিন পরিস্থিতিতেও নৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো মনোবল রাখে। আচ্ছা, তত্ত্ব নিয়ে তো অনেক কথা হলো। এবার চলুন সরাসরি কাজের কথায় আসা যাক। এই বড় বড় ধারণাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে সুনির্দিষ্ট আর সাহসী পরিকল্পনার কথা বলা হয়েছে, সেটার গভীরে প্রবেশ করা যাক। এই পুরো পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে আছে দফা ৩২। আর এই লোগোটা যে প্রতিষ্ঠানের, সেই নৈতিক ও চারিত্রিক উন্নয়ন কমিশনই হবে এই পরিবর্তনের মূল চালিকা শক্তি। মানে এটাই সেই প্রাতিষ্ঠানিক কাঠামো যা নিশ্চিত করবে যে পরিকল্পনাটা শুধু কাগজে সীমাবদ্ধ থাকবে না। তো এই কমিশন কাজটা করবে কিভাবে? তাদের পুরো পরিকল্পনাটা দাঁড়িয়ে আছে দুটো শক্তিশালী পিলারের উপর। একটা হলো আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম সংস্কার করা, আর অন্যটা হলো একেবারে নতুন ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা। প্রথম স্তম্ভটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভেতর থেকে ঠিক করা। এর মানে হলো নৈতিক শিক্ষাকে আর কোনো ঐচ্ছিক বিষয় হিসেবে না রেখে এটাকে জাতীয় পাঠ্যক্রমের মূল ধারায় নিয়ে আসা, মানে বাধ্যতামূলক করা। শুধু তাই নয়, কোয়ান্টাম মেথডের মতো পরীক্ষিত পদ্ধতির জ্ঞানকে এর সাথে যুক্ত করা। আর সবচেয়ে জরুরি বিষয় হলো, যারা এই জ্ঞানটা দেবেন, অর্থাৎ আমাদের শিক্ষকদের, তাদের নিজেদেরও বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলা। এবার আসি দ্বিতীয় স্তম্ভের কথায়, যেটা শুনলেই এই পরিকল্পনার বিশালতাটা বোঝা যায়। একবার ভাবুন তো, দেশের প্রত্যেকটা জেলায় একটা করে সম্পূর্ণ নতুন বিশ্বমানের স্কুল আর কলেজ তৈরি করা হচ্ছে। আর এর একটাই লক্ষ্য, এমন একটা প্রজন্ম তৈরি করা যারা বিশ্বমঞ্চে আমাদের দেশের হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আর এই প্রস্তাবনাটা যে কতটা সুচিন্তিত তার প্রমাণ কিন্তু এর নেতৃত্ব কাঠামোতেই পাওয়া যায়। বলা হয়েছে, এই নতুন প্রতিষ্ঠানগুলোর শৃঙ্খলা আর মান নিশ্চিত করতে এর নেতৃত্বে থাকবেন একজন অভিজ্ঞ ব্রিগেডিয়ার বা তার সমমানের কোনো ব্যক্তিত্ব। লক্ষ্যটা একদম পরিষ্কার, কোয়ালিটির সাথে কোনো আপোস করা চলবে না।
যে কোনো বড় স্বপ্নকে সত্যি করতে গেলে কিন্তু একটা শক্ত বিনিয়োগের প্রয়োজন হয়। আর এই উদ্যোগের জন্য প্রাথমিক বাজেট হিসাবে প্রস্তাব করা হয়েছে ১,০০০ কোটি টাকা। এ অঙ্কটা শুনলেই বোঝা যায় যে এর পেছনে কতটা গভীর চিন্তাভাবনা আর আন্তরিক প্রচেষ্টা রয়েছে। কিন্তু আমরা সবাই জানি কোনো বড় পরিবর্তনই কিন্তু সহজে আসে না। একটা ভালো পরিকল্পনা শুধু স্বপ্নই দেখায় না, বরং বাস্তবতার চ্যালেঞ্জগুলোকেও মোকাবেলা করার পথ দেখায়। চলুন দেখি এই প্রস্তাবনায় সম্ভাব্য বাধাগুলো কি আর সেগুলো পার হওয়ার জন্য কী রাস্তা বাতলে দেওয়া হয়েছে। এই পরিকল্পনার সবচেয়ে বড় শক্তি হল এর বাস্তবমুখিতা। এটা যেমন একদিকে রক্ষণশীল মানসিকতা, প্রশিক্ষিত শিক্ষকের অভাব বা বাজেটের মতো চ্যালেঞ্জগুলোকে স্বীকার করছে, ঠিক তেমনি অন্যদিকে সরকারি বেসরকারি অংশীদারিত্ব, ব্যাপক সামাজিক সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মতো কার্যকর সমাধানও বাতলে দিচ্ছে। তো এই যে এত বড় একটা পরিকল্পনা, এত সব আয়োজন, এর পেছনের আসল উদ্দেশ্যটা কি? শেষ পর্যন্ত আমরা কোথায় পৌঁছাতে চাই? চলুন আলোচনার এই শেষ ভাগে আমরা সেই বড় ছবিটা বোঝার চেষ্টা করি। এখানে একটা বিষয় বোঝা খুব জরুরি। এই দফা ৩২ কিন্তু কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়। এটা আসলে বাংলাদেশের নবজাগরণের জন্য বিপ্লব নামে একটা বিশাল স্বপ্নের অংশ। এর লক্ষ্য শুধু শিক্ষা ব্যবস্থার সংস্কার নয়, বরং একটা সামগ্রিক জাতীয় রূপান্তর ঘটানো। এই কথাটাতেই কিন্তু পুরো দর্শনের সারমর্মটা লুকিয়ে আছে। চূড়ান্ত লক্ষ্য হল বাংলাদেশকে জাপান, ফিনল্যান্ড বা সিঙ্গাপুরের মতো দেশগুলোর কাতারে নিয়ে যাওয়া, এমন একটা জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা যা বিশ্ব দরবারে স্থিতিশীলতা আর অগ্রগতির এক দারুণ উদাহরণ হয়ে থাকবে। আর এই বিশাল স্বপ্নের ঠিক কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে তরুণ প্রজন্মকে। যে বইটাতে এই পরিকল্পনাটা বিস্তারিতভাবে লেখা হয়েছে, সেই দি আর্কিটেক্টস অফ টুমরো উৎসর্গ করা হয়েছে তরুণদের, বিশেষ করে আমাদের জেন জি প্রজন্মকে। কারণ আগামী দিনের স্থপতি তো আসলে তারাই। তাহলে সবশেষে আমরা আবার সেই প্রথম প্রশ্নটাতেই ফিরে আসি। নৈতিক শিক্ষার উপর ভিত্তি করে তৈরি এমন একটা সুদূর প্রসারী পরিকল্পনা কি সত্যিই একটা জাতির ভাগ্যকে নতুন করে লিখতে পারে? উত্তরটা হয়তো ভবিষ্যতের হাতেই তোলা থাকল, কিন্তু ভাবনাটা আমাদের সবার জন্য।